আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। ইতিপূর্বে আমি তোমাদের ইউটিউব এবং জুম অ্যাপে অনেকগুলো ক্লাস নিয়েছি। তোমরা ইউটিউব চ্যানেলে সেই ক্লাসগুলো দেখছো। প্রথম সাময়িক পরীক্ষার ক্লাসও আমরা গত কয়েকদিন আগে শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমি আবারও আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন অন্য একটি ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পড়াতে যাচ্ছি বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অধ্যায় প্রথম, শ্রেণী একাদশ। আজ আমি তোমাদের একাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্য ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ইতিহাস প্রসিদ্ধ নৃপতি দঙ্গির মৃত্যুর পর সুমেরু সাম্রাজ্যের পতনের পর যে ইতিহাস প্রসিদ্ধ সাম্রাজ্যের উদ্ভব ঘটেছিল এটি ব্যাবিলনীয় সাম্রাজ্য নামে পরিচিত ছিল। কালক্রমে এটি সমগ্র মেসোপটেমিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। কোনো কোনো ঐতিহাসিক বলেছে উক্ত সভ্যতা মিশরীয় সভ্যতার সমসাময়িক এবং সমান গুরুত্বপূর্ণ। তো ব্যাবিলনীয় শব্দটি কোন শব্দ থেকে এসেছে, ব্যাবিলনীয়রা ইতিহাসে কিভাবে অবদান রেখেছে, আমরা সেই বিষয়গুলো সম্পর্কে এখন আলোকপাত করব। ব্যাবিলন শব্দটির উৎপত্তি হয়েছে বাবিল শব্দ থেকে। তোমরা জানো বাবিল শব্দ থেকে ব্যাবিলন শব্দটির উৎপত্তি হয়েছে। বাবিল শব্দের অর্থ হচ্ছে দেবতার নগর। হিন্দুরা যে দেবদেবীর পূজা করত সেই বাবিল শব্দের অর্থ হচ্ছে দেবতার নগর। আরব ঐতিহাসিকগণ এই উন্নত সভ্যতাকে উম্মুল বিলাদ অর্থাৎ সভ্যতার জন্মভূমি বলে আখ্যায়িত করেছে। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেছেন এই মেসোপটেমিয়া আদি সভ্যতার লীলাভূমি বা জন্মভূমি। তো যাই হোক, মেসোপটেমিয়া শব্দটির অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। তোমরা জানো টাইগ্রিস এবং ইউফ্রেটিস অর্থাৎ দজলা এবং ফরাত নদী উপত্যকায় এই সভ্যতাটি গড়ে উঠেছিল। এখন আমরা দেখব যে ব্যাবিলনীয়রা যে এই সভ্যতাটি গড়ে তুলেছিল এই সভ্যতার রাজনৈতিক ইতিহাস কেমন ছিল। গ্রিক প্যালেস্টাইন এবং ইটালির ন্যায় এই অঞ্চলটিও প্রাচীর বেষ্টিত অসংখ্য নগরাষ্ট্রের সমষ্টি ছিল। তবে এই রাজ্যগুলোর মধ্যে কোনো প্রকার রাজনৈতিক ঐক্য ছিল না। সবসময় তাদের মধ্যে দ্বন্দ্ব, সংঘর্ষ এগুলো দেখা দিয়েছিল। সামান্য কারণে তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বছরের পর বছর লেগে থাকত। প্রথম সারগণ আনুমানিক খ্রিস্টপূর্ব 2800 অব্দে সুমেরীয়দের পরাজিত করে মূলত এই ব্যাবিলনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার গৌরব তারা অর্জন করেছিলেন। এখান থেকেই ব্যাবিলনীয় সভ্যতা আদি উৎপত্তি হয়েছিল বলে ঐতিহাসিকরা ধারণা করেছেন। তো মূলত সেমিটিক জাতি অপর একটি শাখা তারা কি করেছিল, সিরিয়া হতে অগ্রসর হয়ে তারা আক্কাদ সাম্রাজ্যের দক্ষিণাঞ্চলে তারা এসে বসতি স্থাপন করেছিল। তার ইতিহাসে আমরাইট নামে পরিচিত ছিল। তারা যে বংশ প্রতিষ্ঠা করেছিল এই ব্যাবিলনীয় বংশ মূলত 400 বছর স্থায়ী ছিল। 400 বছর স্থায়ী হয়েছিল তাদের প্রতিষ্ঠিত বংশটি। দীর্ঘ সময় ধরে তারা রাজ্য শাসন করেছিল, তারা রাজত্ব করেছিল। এখন আমরা যে জিনিসটি দেখব যে ইতিহাসে তারা কিভাবে অবদান রেখেছিল আমরা সেই সম্পর্কে জানব। তো ব্যাবিলনীয় সভ্যতায় অবদানের ক্ষেত্রে আমরা যে জিনিসটি প্রথমেই বলে থাকি আইন। মিশরীয়দের ক্ষেত্রে আমরা যে জিনিসটি তোমাদের বলেছিলাম যে তারা ধর্মীয় ক্ষেত্রে স্থাপত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। কিন্তু ব্যাবিলনীয়দের নাম যখন চলে আসে তখন আমরা আইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি তাদের অবদান দেখতে পাই। তো মূলত ব্যাবিলনীয়দের যে আইনটা এই আইনটা হাম্মুরাবি আইন নামে পরিচিত ছিল, আইন সংহিতা নামে পরিচিত ছিল। সর্বশ্রেষ্ঠ ব্যাবিলনীয় সম্রাট ছিলেন এই হাম্মুরাবি। আমরা এখান থেকে জানতে পারি হাম্মুরাবি কে ছিলেন বা হাম্মুরাবির পরিচয় দাও। তো এখানে হাম্মুরাবির পরিচয়ে আমরা জানতে পারি যে হাম্মুরাবি ব্যাবিলনীয়দের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন, সম্রাট ছিলেন। তিনি যে শুধু একটি রাজ্যের অধিকারী ছিলেন তাই নয়,
তিনি একটি আইন সংহিতা উপহার দিয়ে ইতিহাসে অমরত্ব লাভ করে গেছেন। মূলত 40 শতাব্দী পরে তার আইন সংহিতা ফরাসি প্রত্নতত্ত্ববিদ 1902 সালে এমডি সুসা নামক স্থান হতে তারা কি করেছিল, এই ব্যাবিলনীয়দের প্রাচীনতম যে দলিলটি ছিল এই দলিলটি তারা উদ্ধার করেছিল এবং এই দলিলটি প্যারিসের লুভ জাদুঘরে সংরক্ষিত অবস্থায় আছে। এই শিলালিপিটি আছে। এইটি মূলত ব্যাবিলনীয় আইন নামে পরিচিত ছিল। সুমেরীয় রাজা দঙ্গি রচিত আইনের উপর ভিত্তি করে মূলত এই আইনটি তৈরি করা হয়েছিল এবং এই আইনটি সবচেয়ে প্রাচীন ছিল, সবচেয়ে প্রসিদ্ধ ছিল এবং আইন সম্বলিত যে প্রস্তরটি ছিল এই প্রস্তরটি মূলত 8 ফুট উঁচু মসৃণ ব্যাসল্ট পাথরের দ্বারা নির্মিত ছিল এবং শুধু তাই নয়, এটি স্থূলাকার বৃত্তাকার ছিল, স্থূলভাবে বৃত্তাকার ছিল, এটিও আমরা জানি। এবং স্তম্ভের ওপর দিকে হামুরাবি প্রার্থনার ভঙ্গিতে, মানুষ যেভাবে প্রার্থনা করে 2 হাত তুলে এভাবে প্রার্থনার ভঙ্গিতে তারা কি করেছিলেন, যে সিংহাসন উপবিষ্ট তাদের যে দেবতা আছে সেই সামাজ দেবতার সামনে তিনি দাঁড়িয়ে আছেন, এইরকমভাবে এটি অঙ্কিত করা হয়েছিল। এবং অতঃপর দেবতা সামাজ কি করেছিলেন, তাকে এই আইনটি উপহার দিচ্ছে, এইরকম দৃশ্যের অবতারণা এখানে করা হয়েছিল। এরূপ একটি দৃশ্য স্খোদিত করা হয়েছিল এবং স্তম্ভের বাকি অংশের সামনে পেছনে সংবাদপত্রের যেভাবে কলাম থাকে সেই কলামের মতো করে 282টি আইন সংকলিত ছিল, এটি হচ্ছে আমরা জানি। এবং এই 282টি যে আইন ছিল এই আইনটির মধ্যে শাস্তি, ব্যবসা বাণিজ্য, বিবাহ, তাদের যে দৈনন্দিন জীবনযাপন প্রণালী, বিভিন্ন বিষয় সম্পর্কে এই আইনগুলো এখানে সংকলিত ছিল। এবং শুধু তাই নয়, এক কথায় সাম্রাজ্যের সকল শ্রেণীর মানুষের যে অধিকার, তাদের যে হচ্ছে দায়িত্ব কর্তব্য, সব কিছু এই আইনে সংকলিত ছিল। তবে তাদের আইনটা কিন্তু প্রতিশোধমূলক ছিল। যেমন জোরজারমূলক, তার এরকম একটা অবস্থা এই তাদের আইনে ছিল যে কেউ তার হাত ভেঙে দিয়েছে, মানে প্রতি উত্তরে তারাও তার হাত ভেঙে দেবে, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। অর্থাৎ আমরা এক কথায় যদি বলতে পারি তাহলে বলবো যে অঙ্গের বদলে অঙ্গ এই আইনে তাদের সংকলিত ছিল। তো যাই হোক আর কি, আমরা এইগুলো জানি। এরপর আইনে তাদের যে গুরুত্বপূর্ণ অবদান আমরা দেখলাম। এরপর আমরা দেখব লিখন পদ্ধতি। গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম মিশরীয়দের লিখন পদ্ধতি 3টি ছিল। একটি ছিল হিরাটিক, অপরটি ডেমোটিক, আরেকটি ছিল হাইয়েরোগ্লিফিক। এবং এই হাইয়েরোগ্লিফিক বা পবিত্র লিপিটাই কিন্তু তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল। কিন্তু ব্যাবিলনীয়দের ক্ষেত্রে আমরা যে লিপিটি দেখতে পাই এটি কুইনিফর্ম বা কিউনিফর্ম নামে পরিচিত ছিল এবং কিলোক আকারে অভিনব পদ্ধতিতে তারা লিখত, এটি আমরা জানি। এবং এই তাদের যে লিখন পদ্ধতিটা ছিল এটি নিঃসন্দেহে মিশরীয়দের চেয়ে কিন্তু অনেক উন্নত ছিল, অনেক উন্নততর ছিল, এটি আমরা জানি। এবং তারা কি করত, মাটি ছেঁকে বা পাথরে খোদাই করে তারা তাদের লেখন পদ্ধতির কাজ সম্পাদিত করত এবং তারা এই মাটিটাকে পরবর্তীতে রোদ্রে ছেঁকে নিত বা শুকিয়ে নিত বা আগুনে ছেঁকে নিত বা রোদ্রে শুকিয়ে নিত। এবং এই আইতে তারা কিন্তু 500 রকমের অক্ষর তারা ব্যবহার করত। আমরা মিশরীয়দের ক্ষেত্রে দেখেছিলাম তারা 24টি চিহ্ন ব্যবহার করেছিল, কিন্তু ব্যাবিলনীয়দের ক্ষেত্রে আমরা জানি তারা 500 রকমের অক্ষর তারা ব্যবহার করেছিল। এবং তারা যে অক্ষরগুলো ব্যবহার করেছিল এই অক্ষরগুলো ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত অবস্থায় আছে, আমরা এটি জানি। এবং তারা কি করেছিল, যে অনেক ঐতিহাসিক তাদের সম্পর্কে ধারণা করেছিল যে মিশরীয় লিখন পদ্ধতি যে ব্যাবিলনীয়দের লেখন পদ্ধতি অনেকটা উন্নত ছিল। ধর্মক্ষেত্রে তাদের অবদানটা কেমন ছিল আমরা জানি, মিশরীয়রাও ধর্মে নেগড়ে আবদ্ধ ছিল। ব্যাবিলনীয়দের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটি আমরা দেখতে পাই। ব্যাবিলনীয়রাও কি করেছিল, বিভিন্ন দেবদেবীর পূজা করত, তারা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করতে, এটি আমরা জানি। সূর্যদেব ছিল মার্দু, তারপর আমরা জানি তাদের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিল মার্দু,
যাকে আমরা সূর্য দেবতা বলে থাকি। এরপর প্রণয়নের দেবী ইস্তার, বায়ুর দেবতা মরুত্তর, এরকম তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। তারা অসংখ্য ছোট বড় দেবদেবীর পূজা করত, এটি আমরা জানি। এবং তারা প্রেমাত্মার যে শক্তি, এই শক্তিতে তারা বিশ্বাসী ছিল এবং তাদের যে ধর্মীয় বিশ্বাস তাদের মধ্যে প্রচলিত ছিল। মূলত এইখান থেকে জ্যোতিষশাস্ত্রের প্রসার ঘটেছিল বা প্রচলন হয়েছিল। এরপর আমরা দেখব কৃষিক্ষেত্রে তাদের কেমন অবদান ছিল। কৃষিক্ষেত্রেও ব্যাবিলনীয়রা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আমরা একটা জিনিস জানি যে নদী উপত্যকার যে এলাকাগুলো, সেই এলাকাগুলো উর্বর হয়, অধিক হারে ফসল উৎপাদিত হয়। যেহেতু ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী এলাকায় এই সভ্যতাটার গোড়াপত্তন হয়েছিল, সেহেতু স্বাভাবিক কারণেই এই এলাকাটা বা অঞ্চলটা উর্বর হবে, এইটি স্বাভাবিক। এই কারণে এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হতো। বন্যা মৌসুমে যাতে এই ফসলগুলো রক্ষা পায়, এই জন্য তারা কি করেছিল, ব্যাবিলনীয়রা নদীতে বাঁধ দিয়েছিল এবং খরা মৌসুমে এই নদীর পানি যাতে তারা ব্যবহার করতে পারে, এই লক্ষ্যে তারা কি করেছিল, যে নদী খনন করার ফলে তারা এখান থেকে পানি কৃষিকাজের জন্য তারা ব্যবহার করতে পেরেছিল। এর ফলে প্রচুর পরিমাণে তারা ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছিল এবং কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য তারা আনয়ন করতেও সক্ষম হয়েছিল। ব্যবসা বাণিজ্যে তাদের অবদানটা কেমন ছিল? মিশরীয়দের মতোই ব্যাবিলনীয়রাও ব্যবসা বাণিজ্যে অভূতপূর্ব সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল। তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করত। তবে তাদের ব্যবসা বাণিজ্য করতে যেয়ে কেউ যদি ওজনে কম দিত, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর শাস্তির একটা বিধান ছিল বা ব্যবস্থা ছিল, এটি আমরা জানি। নির্দিষ্ট যে ওজন করার যে পদ্ধতি, এইটি ব্যাবিলনীয়রা প্রচলন করেছিল। নির্ভুল একটি তারা পরিমাপ পদ্ধতি আবিষ্কার করেছিল এবং উদ্বৃত্ত যে তারা যে উৎপাদিত ফসল ছিল, খেজুর ছিল, শস্য ছিল, কাঁচ ছিল, নির্ণয় পাত্র ছিল, কাঁচ ছিল, এগুলো তারা বিভিন্ন দেশের সাথে আমদানি রপ্তানি করে প্রচুর পরিমাণে, সীসা, ব্রোঞ্জ, এগুলো তারা আমদানি রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা তারা রপ্তানি করতে সক্ষম হয়েছিল এবং বিভিন্ন দেশের সাথে তাদের বাণিজ্যিক একটি সম্পর্ক তৈরি হয়েছিল, আন্তঃবাণিজ্যের সৃষ্টি হয়েছিল বা সূত্রপাত ঘটেছিল। শিক্ষা এবং সাহিত্যে তাদের অবদানটি কেমন ছিল? শিক্ষা এবং সাহিত্যে ব্যাবিলনীয়রাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আমরা জানি বিশ্বের সর্বপ্রথম যে বিখ্যাত মহাকাব্যর নাম আমরা পেয়ে থাকি গিলগামেশ, তোমরা এটি জানো। সেই গিলগামেশ মহাকাব্য তারা কি করেছিল, সুমেরীয়দের কাছ থেকে সংগ্রহ করে তারা ব্যাবিলনীয় যে কবি যারা ছিলেন, তারা এই কবিরা তারা কি করেছিলেন, অপূর্ব সাহিত্য সৃষ্টি করেছিলেন, অভিনব সাহিত্য সৃষ্টি করেছিলেন। মহাকাব্য এবং পৌরাণিক কাহিনী এগুলো তৈরিতেও তারা যথেষ্ট পারদর্শিতা রাখতে সক্ষম হয়েছিল। ফরাসি প্রত্নতত্ত্ববিদ যখন খনন কার্য পরিচালনা করেন, অর্থাৎ 1894 সালে, তারা কি করেছিলেন, একটি ব্যাবিলনীয় স্কুলের ধ্বংসাবশেষ কিন্তু উদ্ধার করেছিলেন এবং এই স্কুলটি আমরা যেটি জানি, স্কুলটি কিন্তু 550 বর্গফুট বিশিষ্ট ছিল। শুধু তাই নয়, স্কুলের সম্ভবত 350টি চিহ্ন ব্যবহার করা হয়েছিল। তারা যে বিভিন্ন চিহ্ন ব্যবহার করত ভাব আদান প্রদানের জন্য, এই 350টি চিহ্ন স্কুলে ব্যবহার করা হয়েছিল। এই স্কুলের দেওয়ালে বিভিন্ন লেখন ফলকগুলো উৎকীর্ণ করা হয়েছিল, এগুলো দেখা বলা যায়। এরপর আমরা যে দেখব চিত্র এবং অঙ্কন বিদ্যাতে তারা কেমন অবদান রেখেছিল। চিত্র অঙ্কন বিদ্যাতেও কিন্তু ব্যাবিলনীয়রা অত্যন্ত পারদর্শী ছিল। পাথর বলো, চুনা পাথর বলো, বিভিন্ন ধাতব বস্তুর উপর খোদাই করে তারা খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করত। আর এই মূর্তিগুলো যে তারা তৈরি করত, এই মূর্তিগুলো তারা বিভিন্ন দেশে বিক্রি করত, প্রচুর পরিমাণে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারত। শুধু তাই নয়, মাটি এবং পাথরের যে বাসনপত্রগুলো ছিল, এই বাসনপত্রের গায়ে কারুশিল্প তাদের অভিনব চিত্র অঙ্কন বিদ্যার পরিচয় বহন করে। খুব সুন্দর করে তারা অলঙ্করণ করত, খুব সুন্দর করে নকশা করত, ডিজাইন করতো, এগুলো তারা করত। এছাড়াও যে মেয়েরা যে বিভিন্ন অলংকার পরিধান করে, এই অলংকারের ডিজাইন,
তারা রক্ষা কবচ, কারুকার্য খচিত বিভিন্ন তারা জিনিসপত্র যে ব্যবহার করতো, এগুলো খুব সুন্দর সুন্দর অভিনব নকশা করে তারা এগুলো ব্যবহার করতো বা তৈরি করতো। এরপর আমরা যেটি দেখব, জ্যোতিষশাস্ত্র এবং গণিত শাস্ত্রে ব্যাবিলনীয়দের অবদানটি কেমন ছিল। গণিত শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রেও ব্যাবিলনীয়রা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তারা আয়ুর্বেদ শাস্ত্রের চর্চা করত। তারা হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, গ্রহাণুপুঞ্জ বিভিন্ন বিষয় সম্পর্কে তারা যথেষ্ট জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিল। তারা সূর্যঘড়ি আবিষ্কার করেছিল, তারা জলঘড়ি আবিষ্কার করেছিল। এগুলোর সাহায্যে তারা সময় কী করতো, নিরূপণ করত। তারা 12 মাসে বছর গণনা করত এবং তারা যে এক মাসে যে 4 সপ্তাহ, তারা মাসকে সপ্তাহে বিভক্ত করেছিল। তারা 12 ঘন্টায় দিন এবং তারপর 365 দিনে বছর, 60 মিনিটে 1 ঘন্টা, এই জিনিসগুলো মূলত তারাই প্রবর্তন করেছিল। এবং তারা কি করেছিল, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আমরা যেটি দেখে থাকি বছরে হয়, এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের যে ধারণাটি, এইটি মূলত ব্যাবিলনীয়রাই প্রথম প্রবর্তন করেছিল। এরপর তারা কি করেছিল, তারা বিভিন্ন পঞ্জিকা তৈরি করেছিল। এরপর তারা হচ্ছে পঞ্জিকা তৈরির পর দশমিক, তারপরে হচ্ছে গণনা পদ্ধতি, ওজন, দৈর্ঘ্য, প্রস্থ, এগুলোর তারা আবিষ্কার করেছিল। পরিমাপক শক্তি, এগুলো আবিষ্কার করে তারা গৌরবোজ্জ্বল অধ্যায়ের সংযোজন করতে সক্ষম হয়েছিল। এবং তাদের তৈরি যে হচ্ছে মিশরীয় তাদের তৈরি যে পঞ্জিকাটা ছিল, এটি মিশরীয় পঞ্জিকা অপেক্ষা অনেক বেশি উন্নত ছিল। এরপর আমরা চিকিৎসা বিজ্ঞানে ব্যাবিলনীয়রা কি করেছিল, গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তারা অভিনব চিকিৎসা শাস্ত্রের প্রচলন করেছিল। তারা কি করেছিল, তারা 500 রকমের ঔষধের প্রচলন তারা ওই সময় করেছিল। এবং তারা আয়ুর্বেদ যে চিকিৎসা বিজ্ঞান, এই শাস্ত্রের প্রবর্তন তারাই সর্বপ্রথম করেছিল। তারা বিভিন্ন গাছগাছলা থেকে বিভিন্ন ঔষধ তারা তৈরি করত। আমরা বলতে পারি যে তারা সূর্যমুখীর যে বীজ, এই সূর্যমুখীর বীজকে তারা দাঁতের ব্যথার জন্য ব্যবহার করত। তারপর হচ্ছে দুধকে পেটের অসুখের জন্য ব্যবহার করত। যাদের মাথায় চুল নাই, টেকো মাথা, টাকোয়াল আমরা বলি, সেই টেকো মাথার লোকদের জন্য তারা মদকে ব্যবহার করত। এইভাবে তারা বিভিন্ন ঔষধের প্রবর্তন করেছিল। এটি হচ্ছে আমরা জানি চিকিৎসা বিজ্ঞানেও ব্যাবিলনীয়রা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তো মূলত হচ্ছে ব্যাবিলনীয়রা এইভাবে যুগে যুগে অনেক সভ্যতারই পরবর্তীতে যেগুলো আবিষ্কৃত হয়েছিল, কিন্তু ব্যাবিলনীয়দের কাছ থেকে তারা এই অবদানগুলো তারা গ্রহণ করেছিল। তো মিশরীয় এবং ব্যাবিলনীয় দুইটা সভ্যতা কিন্তু সমান গুরুত্বপূর্ণ ছিল এবং সমসাময়িক ছিল। মুসলিম বলো অমুসলিম বলো, প্রাচ্য, পাশ্চাত্য, মুসলিম, অমুসলিম, আধুনিক সভ্যতার ক্রমবিকাশের ক্ষেত্রে ব্যাবিলনীয়রা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এবং ব্যাবিলনীয় সভ্যতা সবচেয়ে উল্লেখযোগ্য সভ্যতা হিসেবে বিবেচিত হয়েছিল, এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। ফরাসি এবং জার্মানি যে ভূতত্ত্ববিদ যারা ছিলেন, তারা ব্যাবিলনীয় সভ্যতার যে ধ্বংসাবশেষ ছিল, এটি আবিষ্কার করে তারা প্রমাণ করে দিয়েছিলেন যে ব্যাবিলনীয় সভ্যতা নিঃসন্দেহে সকল সভ্যতার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সকল সভ্যতার চেয়ে সাফল্য ছিল, সকল সভ্যতার চেয়ে উঁচু দরের ছিল। এইটি তারা নিঃসন্দেহে প্রমাণ করে গেছে। এবং পরবর্তীকালে এই তাদেরই সভ্যতায় দক্ষিণ পশ্চিম এশিয়া এবং গ্রিকগণরাও তাদের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করেছিল এবং গ্রিকরাও তাদের কাছে ঋণী ছিল। তো যাই হোক আর কি, তারা যে ইতিহাসে যুগে যুগে এভাবে অবদান রেখে গেছে, তো সেটি জগতের বিস্ময়কর হিসেবে আমরা মনে করতে পারি। তো এখান থেকে যে উদ্দীপকটি তোমাদের হবে, আমরা এখান থেকে বলতে পারি পৃথিবীর প্রত্যেকটি সভ্যতা কোনো না কোনো নদীর তীরে বা নদের তীরে গড়ে উঠেছিল। এদের মধ্যে একটি সভ্যতা, দুইটা আমরা নাম দিতে পারি, জেট এবং ওয়াই নদের তীরে গড়ে উঠেছিল। কালক্রমে উক্ত সভ্যতা বিস্তৃতি লাভ করেছিল এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। পরবর্তীতে যত সভ্যতা আবিষ্কৃত হয়েছিল,
সকল সভ্যতায় উক্ত সভ্যতার কাছে ঋণী ছিল, এটি আমরা বলতে পারি। তো যাই হোক, এখান থেকে ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে এরকমভাবে উদ্দীপক হতে পারে, বা হতে পারে এরকমও হইতে পারে যে পৃথিবীর প্রত্যেকটি সভ্যতা কোনো না কোনো নদীর তীরে বা নদের তীরে গড়ে উঠেছিল। এদের মধ্যে একটি সভ্যতা, আমরা নদের নামও উল্লেখ করে দিতে পারি, বা যে কোনো দুইটি প্রতীক আমরা ব্যবহার করে দুইটা স্থানের নামও নির্দেশ করতে পারি, গড়ে উঠেছিল। উক্ত সভ্যতা আইনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। যদি আইনটা উল্লেখ থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটি ব্যাবিলনীয় সভ্যতা ছিল। আর যদি তোমার এখানে আইন না থেকে যদি স্থাপত্য থাকে তাহলে আমরা মিশরীয় সভ্যতা মনে করবো। এটা মনে রাখতে হবে। অন্যান্য সকল অবদান মিশরীয়দের মতো ব্যাবিলনেরাও রেখেছিল, কিন্তু মূলত স্থাপত্য এবং তোমার মানে আইন, এই দুইটির মধ্যে তাদের পার্থক্য আমরা ধরতে পারবো। তো এখান থেকে তোমাদের যে প্রশ্নটি জ্ঞানের হতে পারে যে কোথায় ব্যাবিলনীয় সভ্যতা মানে গড়ে উঠেছিল, বা কোন নদের তীরে ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল, বাবিল শব্দের অর্থ কী, বা ব্যাবিলনীয়দের রাজা কে ছিলেন, কত খ্রিস্টাব্দে ব্যাবিলনীয় সভ্যতার গোড়াপত্তন ঘটেছিল, এই ধরনের প্রশ্ন এখান থেকে জ্ঞানের হতে পারে। অনুধাবনের যে প্রশ্নটি এখান থেকে হতে পারে সেটির মধ্যে যে ধরো ব্যাবিলনীয়দের যে কোনো ব্যাবিলনীয়দের লেখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, বা ধর্মীয় ক্ষেত্রে ব্যাবিলনীয়দের অবদান ব্যাখ্যা করো, বা কৃষিক্ষেত্রে ব্যাবিলনীয়দের অবদান মূল্যায়ন করো, বা হাম্মুরাবি পরিচয় দাও, অথবা থাকতে পারে ব্যাবিলনীয়দের আইন সম্পর্কে বা হাম্মুরাবি আইন সম্পর্কে তোমরা যা জানো লেখো। আর গ নম্বর প্রশ্ন এখান থেকে যেটি হতে পারে যে উদ্দীপকে বর্ণিত সভ্যতার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন সভ্যতার মিল পাওয়া যায়। তখন আমরা দেখবো আসলে উদ্দীপকটা পড়ে কোন সভ্যতার আমরা মিল পেয়ে থাকি সেটি আমরা দেখব, যে কোন সভ্যতা আসলে এটি ব্যাবিলনীয়, গ্রিক না মিশরীয়। তখন আমরা এটা কিন্তু আইডেন্টিফাই করব যে অমুক সভ্যতার মিল পাওয়া যায় এবং সেই সভ্যতার সম্পর্কে আমি আলোকপাত করব। কিন্তু উচ্চতর দক্ষতার ঘয়ের যে প্রশ্নটি, সেইখানে আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি যে তুমি কি মনে করো উদ্দীপকের বর্ণিত সভ্যতার চেয়ে তোমার পাঠ্য বইয়ের সভ্যতা অধিক সমৃদ্ধ? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। অথবা আমি দিতে পারি যে তুমি কি মনে করো যে উদ্দীপকে বর্ণিত সভ্যতার চেয়ে তোমার পাঠ্য বইয়ের সভ্যতা অধিক প্রশংসার দাবিদার? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তাহলে আমি কিন্তু কিভাবে লিখবো এখান থেকে যে অবশ্যই আমি মনে করব যে উদ্দীপকের সভ্যতা চেয়ে আমার পাঠ্য বইয়ের সভ্যতা অধিক প্রশংসার দাবিদার বা অধিক গ্রহণযোগ্য। কারণ উদ্দীপকে দুই একটি পয়েন্ট কিন্তু শুধুমাত্র উল্লেখ করা থাকবে তোমার সভ্যতাটাকে চিহ্নিত করার জন্য, কিন্তু তোমার পাঠ্য বইয়ে কিন্তু উক্ত সভ্যতার অনেকগুলো অবদানের কথা বলা থাকবে বা বলা রয়েছে। তাই কিন্তু অবশ্যই তোমরা লিখবে যে হ্যাঁ, উদ্দীপকের চেয়ে বর্ণিত সভ্যতার চেয়ে আমার পাঠ্য বইয়ের সভ্যতা অধিক গ্রহণযোগ্য বা প্রশংসার দাবিদার। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো।